রাত প্রায় 2টা। রাফি তখনও ফোনের স্ক্রিনে চোখ রেখে শুয়ে আছে। হঠাৎ করিডোর থেকে একটা শব্দ এলো, ধূপধাপ পায়ের আওয়াজ। সে মনে মনে হাসল, হয়তো বাতাসের শব্দ। কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার সেই শব্দ, এইবার আরো কাছ থেকে। সে ধীরে ধীরে দরজা খুলে করিডোরে তাকাল। পুরো বাসা নিস্তব্ধ, শুধু জানালা দিয়ে চাঁদের আলো আসছে। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটা কালো ছায়া নড়ল। রাফির শরীর ঠান্ডা হয়ে গেল। সে চোখ কচুলিয়ে আবার তাকাল। কেউ নেই। সে ভয় কাটিয়ে দরজা বন্ধ করল। কিন্তু ঠিক তখনই কানের পাশে একটা ফিসফিসানি। ঘুমিয়ে পড়ো, নইলে আমি ঢুকে যাব। রাফি চিৎকার দিতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। রাফির পুরো শরীর ঝাপসা হয়ে এলো। সে চেষ্টা করল নড়তে, কিন্তু যেন শরীর অবশ হয়ে গেছে। তার বুক ধুকপুক করতে লাগলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ফিসফিসানো কণ্ঠটা যেন আবার কানের পাশে শুনতে পেল। ঘুমাও, নয়তো আমি তোমার পাশে শুয়ে পড়ব। রাফির গায়ের লোম দাঁড়িয়ে গেল। সে ঝটকা দিয়ে উঠে পড়তে চাইল, কিন্তু কিছু একটা যেন তাকে শক্ত করে চেপে ধরে রেখেছে। হঠাৎ করেই ঘরের বাতিটা টিম টিম করে জ্বলে উঠল, এবং তখনই সে দেখল তার বিছানার এক কোণায় একটা অবয়ব বসে আছে। ম্লান চাঁদের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে সেই ছায়ামূর্তির ফাঁকা চোখের গহ্বরের দিকে তাকিয়ে রাফির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ করেই ঘরের জানালা জোরে ধাক্কা খেয়ে খুলে গেল। বাতাসের তীব্র ঝাপটায় পর্দা উঠতে লাগলো, আর সেই সাথে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে রাফির দিকে এগিয়ে এলো। রাফির কানে তখনও সেই শীতল কণ্ঠস্বর বাজছিল, আমি এসে গেছি। রাফির দেহ অবশ হয়ে গেছে, কিন্তু তার মন চিৎকার করছে, না, এটা স্বপ্ন, এটা সত্যি হতে পারে না। কিন্তু সত্যি বা স্বপ্ন যাই হোক, সেই ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এখন আর সেটা শুধু ছায়া নয়, চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে একটা কঙ্কালসার হাত, যার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, যেন তাকে ছুঁতে আসছে। রাফি প্রাণপণে শরীর নাড়ানোর চেষ্টা করল, কিন্তু কাজ হলো না। শীতল বাতাস ঘরের ভেতর ঘুরপাক খাচ্ছে, পর্দাগুলো উড়ছে, আর সেই মূর্তিটা তার খুব কাছাকাছি পৌঁছে গেছে। ঠিক তখনই দরজার বাইরে থেকে কড়া নাড়ার শব্দ হলো। সেই মুহূর্তে যেন সবকিছু থমকে গেল। রাফির শরীরের অবশভাব একটু কমল। সে এক ঝটকায় উঠে বসল। কিন্তু দরজার ওদিকে কে? এই রাতে? সাহস সঞ্চয় করে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল সে। দরজার ফুটো দিয়ে উঁকি দিল, কিন্তু বাইরে কেউ নেই। সে নিঃশ্বাস বন্ধ করে দরজার হাতলে হাত দিল। ঠিক তখনই তার পেছন থেকে একটা গলা এলো, কর্কশ ফিসফিসে কণ্ঠে, দরজা খুলিস না। রাফি ভয়ে এক লাফে দরজার সামনে থেকে সরে গেল। কিন্তু এবার দরজার ওদিকে আবার শব্দ হলো, এবার কেউ যেন নখ দিয়ে দরজা আঁচড়ে দিচ্ছে। হলো, আমাকে বের হতে দাও। রাফি আর সহ্য করতে পারল না। সে চোখ বন্ধ করে চিৎকার দিল, কে আছো? পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। রাফির চিৎকারে ঘর যেন কেঁপে উঠল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, বাইরের আঁচড়ের শব্দ এক মুহূর্তেই থেমে গেল। ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এল। রাফি শ্বাস নিতে পারছিল না ঠিকভাবে। সে ধীরে ধীরে দরজার কাছ থেকে সরে এসে পেছনে তাকাল। ঘর ফাঁকা। সেই ছায়ামূর্তিও নেই, জানালার পর্দাগুলো স্থির হয়ে গেছে, বাতাসের কোনো আভাস নেই। সবকিছু ঠিকঠাক মনে হলেও ঘরের তাপমাত্রা এখনো ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। রাফি কাঁপতে কাঁপতে বিছানায় বসল। মোবাইলটা হাতে নিল, সময় দেখল রাত 2:45। হঠাৎ মোবাইলের স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল। স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল, বের হতে দাও, নইলে তুমি আর জায়গা নেই। রাফির চোখ বড় হয়ে গেল। কে এই মেসেজ পাঠাচ্ছে? ফোনের নেট তো অফ করা ছিল। সে আতঙ্কে ফোনটা ছুঁড়ে ফেলল, কিন্তু ঠিক তখনই তার জানালার পর্দা আবার এক ঝটকায় উড়ে উঠল। একটা আয়নার মতো প্রতিচ্ছবি জানালার কাঁচে ভেসে উঠল। সেখানে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়া। এবার আর শুধু ছায়া নয়, রাফি স্পষ্ট দেখতে পেল একটা বিকৃত, পচাগলা মুখ।
শূন্য চোখের গহ্বরে অন্ধকার নড়ছে আর ফাটা ঠোঁটের কোণে বিকৃত হাসি। তার নিজের প্রতিবিম্বের জায়গায় সেটা দাঁড়িয়ে আছে। রাফির গলা শুকিয়ে এলো। এইবার কণ্ঠটা তার নিজের মাথার ভেতরেই বাজল। তোর জায়গাতে আমার চাই। রাফির মনে হলো পুরো পৃথিবী যেন হঠাৎ থমকে গেছে। তার শরীর পাথরের মতো ভারী লাগছে, কিন্তু সে জানে এখান থেকে কিছু একটা করতেই হবে। জানালার কাছে থাকা সেই বিকৃত মুখটা এবার ফিস করে বলল, তুই পালাতে পারবি না। তারপরই জানালার কাঁচ জুড়ে ফেটে গেল। রাফি আতঙ্কে এক লাফে বিছানা থেকে পড়ে গেল। চারপাশে কাঁচের টুকরো ছড়িয়ে আছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ঘরের এক কোণে এখন সত্যি সেই দাঁড়িয়ে আছে। লম্বা কঙ্কালসার শরীর, পচাগলা চামড়া আর ফাঁকা চোখের গহ্বর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হচ্ছে। রাফির মনে হলো সে যদি এক মুহূর্ত এখানে থাকে তাহলে এই জিনিসটা তাকে টেনে নিয়ে যাবে কোথাও একটা অন্ধকার জায়গায়, যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। কিন্তু সে পালাবে কোথায়? সে দ্রুত দরজার দিকে ছুটল, কিন্তু দরজার হাতল স্পর্শ করতেই একটা প্রচণ্ড জ্বলুনি অনুভব করল। হাতটা যেন আগুনে পুড়ে যাচ্ছে। আমি তোকে যেতে দেব না। সেই কর্কশ কণ্ঠটা এবার এত কাছ থেকে এলো যে রাফির শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে পিছিয়ে গেল, খুঁজে বের করার চেষ্টা করল কিভাবে বাঁচা যায়। ঠিক তখনই তার মনে পড়ে গেল নানির বলা একটা কথা, যদি কখনো কোনো অশুভ শক্তি তোকে ঘিরে ধরে মনে মনে আয়াতুল কুরসি পড়বে, এতে তারা দুর্বল হয়ে পড়ে। রাফি সাথে সাথে দোয়া পড়তে শুরু করল, গলা শুকিয়ে আসলেও এক মুহূর্তের জন্য থামল না। আর তখনই সেই ভয়ঙ্কর অবয়বটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। তার ফাঁকা চোখগুলো রাগে জ্বলে উঠল আর সে এক বিকট গর্জন করল, থাম বলছি। কিন্তু রাফি এবার আরো জোরে পড়তে লাগল। ঘরের বাতাস ঘূর্ণির মতো ঘুরতে শুরু করল, জানালার পর্দা উড়ে যেতে লাগলো আর সেই বিকৃত অবয়বটা ধীরে ধীরে কুঁকড়ে যেতে লাগলো। একটা তীব্র চিৎকারের সাথে সেটা শরীর ধোঁয়ার মতো গলে যেতে লাগল। আর তারপর সবকিছু আবার নিস্তব্ধ হয়ে গেল। রাফি ধপ করে মেঝেতে বসে পড়ল, তার সারা শরীর ঘামে ভিজে গেছে। চারপাশে তাকিয়ে দেখল ঘর ঠিক আগের মতোই আছে। জানালার কাঁচ আস্ত, দরজায় কোনো আঁচড়ের দাগ নেই, এমনকি মেঝেতে কাঁচের টুকরোও নেই, যেন কিছুই হয়নি। কিন্তু রাফি জানে ওটা সত্যি ছিল। তার ফোনের স্ক্রিন জ্বলজ্বল করছে। কাঁপা হাতে সে ফোনটা তুলল। স্ক্রিনে একটা নোটিফিকেশন ভেসে উঠল, তুই হয়তো আজ বেঁচে গেছিস, কিন্তু আমি আবার আসব। রাফির পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রাফি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে থাকল। শরীরের প্রতিটা রোমকূপে যেন ভয় জমে আছে। তার চোখ ফোনের স্ক্রিনে আটকে গেছে। আমি আবার আসব। তারপর হঠাৎ ফোনের স্ক্রিনটা বন্ধ হয়ে গেল। রাফি শ্বাস নিল গভীরভাবে। নিজেকে বোঝানোর চেষ্টা করল সবকিছু শেষ, এখন আর কিছু হবে না। কিন্তু তার বুকের ভেতর কেমন একটা অস্থিরতা কাজ করছিল। হালকা কাঁপা হাতে সে দরজা খুলে বাইরে বের হল। করিডোর একদম ফাঁকা, জানালার বাইরে ফিকে চাঁদের আলো। সবকিছু স্বাভাবিক মনে হলেও কোথাও যেন একটা অদৃশ্য শীতলতা রয়ে গেছে। সে পানির বোতল নিতে রান্নাঘরের দিকে গেল। কল খুলতেই হঠাৎ গড়িয়ে পড়ল কালো ঘন একটা তরল। রাফির শ্বাস বন্ধ হয়ে গেল। এটা পানি নয়, এটা রক্তের মতো কালো কিছু একটা। সে তাড়াতাড়ি কল বন্ধ করে পিছিয়ে গেল। পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল। এখনো সব শেষ হয়নি। ফোনের স্ক্রিন আবার জ্বলে উঠল। এবার সেখানে একটা নতুন মেসেজ, আমি তোকে ছেড়ে দেইনি রাফি। এবার তোকে আমার জায়গা নিতে হবে। মেসেজটার নিচে একটা লোকেশন পিন দেওয়া, একটা পুরনো পরিত্যক্ত বাড়ির ঠিকানা। রাফির মনে হলো কিছু একটা তাকে ওই জায়গার দিকে টানছে। রাফির মাথার ভেতর ঝাঁ শব্দ হচ্ছিল। তার পুরো শরীর শিউরে উঠল, কিন্তু কৌতূহল আর অজানা আতঙ্ক একসঙ্গে কাজ করছিল। সে কি সত্যিই ওখানে যাবে? তার ভেতর থেকে একটা কণ্ঠ বলছিল, ওটা ফাঁদ, যাস না। কিন্তু আরেকটা কণ্ঠ ফিসফিস করে বলল, তুই যদি না যাস তাহলে ও তোর কাছে আসবে।
রাফি গভীর শ্বাস নিল, মোবাইল হাতে নিল, আর ঠিক করল সে যাবে। পরিত্যক্ত বাড়ি, রাত ৩:৩০। রাফি একটা উবার নিয়ে ঠিকানার লোকেশন ট্র্যাক করল। শহরের ব্যস্ত রাস্তাগুলো পেছনে পড়ে গেল, গাড়ি ধীরে ধীরে একটা নির্জন এলাকার দিকে এগোতে থাকে। চাঁদের ম্লান আলোয় সামনের সেই পুরনো বাড়িটা দেখা যাচ্ছিল, একটা ভাঙাচোরা অন্ধকার দালান, জানালার কাচ ভাঙা, দরজায় মরিচা পড়া। রাফির বুক ধুকপুক করছিল, কিন্তু সে গাড়ি থেকে নেমে এল। চোখ তুলে তাকাতেই বাড়ির দ্বিতীয় তলার জানালায় কিছু একটা নড়ল। একটা ছায়া তাকেই দেখছে। গলায় একটা শুকনো ঢোক গিলে রাফি ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে সে হাত বাড়াতেই কঠিন শীতল একটা অনুভূতি। দরজার হাতলে হাত দিতেই মনে হলো কেউ ভেতর থেকে ওর হাত টেনে ধরল। সে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। চারপাশে ধুলো, ভাঙা আসবাব, দেয়ালে ছোপ ছোপ লালচে দাগ। আর ঠিক তখনই হঠাৎ পেছন থেকে দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। রাফি এখন ফাঁদে পড়েছে। কিন্তু কি আছে এই বাড়ির ভেতরে? রাফি থমকে গেল। বাড়ির ভেতর অন্ধকার, নীরবতা এতটাই গভীর যে নিজের নিঃশ্বাসের শব্দও যেন প্রতিধ্বনিত হচ্ছে। সে পেছনে তাকাল, দরজাটা বন্ধ। এখন আর পালানোর উপায় নেই। তার হাত কাঁপছিল, কিন্তু তবুও মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সামনের করিডোরে এগিয়ে গেল। চারপাশে ভাঙাচোরা আসবাবপত্র, দেয়ালে ছোপ ছোপ লালচে দাগ, আর কোথাও কোথাও ফাটল ধরা। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, এই বাড়িতে যেন কেউ ছিল। পেছনে হঠাৎ ধপধপ পায়ের শব্দ। রাফি দ্রুত পেছনে তাকাল, কেউ নেই। তার কপাল দিয়ে ঘাম ঝরছে, বুকের ধুকপুকানি বেড়ে গেছে। তবুও সে সামনে এগোল। করিডোরের শেষ মাথায় একটা পুরনো কাঠের সিঁড়ি দেখা গেল, যা উপরের তলায় যায়। কিন্তু ঠিক তখনই সিঁড়ির উপর থেকে একটা শব্দ এলো, কেউ আসছে। রাফি মোবাইলের আলো সিঁড়ির দিকে ধরল। সেখানে কেউ নেই, কিন্তু সিঁড়ির শেষ ধাপে একটা পায়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল, ভেজা কালচে রঙের পায়ের ছাপ।